আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমাদের ভূগোল ক্লাস, ভূগোলের আমরা পুরো ক্লাসটা কমপ্লিট করব একটি ক্লাসে। একটি ক্লাসে আমরা আজকে পুরো ক্লাসটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি আরো একবার রিপিট করি। ক্লাস শুরু করার পূর্বে সকলেই একটু জানান কাইন্ডলি যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। শোনা গেলে দেন আমরা শুরু করবো ইনশাআল্লাহ। জি ভাই, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, আমরা তাহলে স্টার্ট করি। যেটা বলছিলাম যে আজকে আমাদের ভূগোল ক্লাস, আমাদের বিশেষ প্রিলিমিনারির পুরো সিলেবাস নিয়েই একটি ক্লাসে পুরো ভূগোল ক্লাস শেষ করবে ইনশাআল্লাহ। তো ভূগোল ক্লাস শুরু করার পূর্বে আমরা একটু প্রশ্ন অ্যানালাইসিসের দিকে যাই। তার আগে আরো একটি বিষয়, বিশেষ প্রিলিমিনারিতে ভূগোল থেকে কয়টি প্রশ্ন থাকে? উত্তর হচ্ছে মোট এইখান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে 10টি। অর্থাৎ 10টি প্রশ্ন থাকবে আমাদের প্রিলিমিনারিতে। এই 10টির মধ্যে বিগত বিসিএস গুলোতে অর্থাৎ 35 থেকে লাস্ট 50তম বিসিএস পর্যন্ত কোন চ্যাপ্টার থেকে মোট কতগুলো প্রশ্ন আসছে আমরা সেটা একটু দেখে নিই। তো প্রথমেই প্রাকৃতিক দুর্যোগের ধরন ও প্রকৃতি, এখান থেকে প্রায় 15টা প্রশ্ন আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা, এখান থেকে প্রশ্ন আসছে 12টা। বাংলাদেশের সম্পদ, এখান থেকে প্রশ্ন আসছে 8টা। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে কোন একটা সাবজেক্ট পড়ার আগে আমরা শুরুতে প্রশ্ন অ্যানালাইসিস করছি, এটা আপনাদের উপকারিতা কি? উপকারিতা বিশাল বড় উপকারিতা। সেটা হলো এর মাধ্যমে আপনি কোন চ্যাপ্টার বা কোন বিষয়টা আগে শুরু করতে হবে এটা হচ্ছে বুঝতে পারবেন, এবং কোন বিষয়গুলো স্কিপ করতে হবে এবং কোনগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে। এইটা যখন আপনার রিয়েলাইজেশনে চলে আসবে তখন আপনি কিন্তু ওই সাবজেক্টে বেশি মার্ক ক্র্যাক করতে পারবেন। তো যা হোক, যেটা বলছিলাম, বাংলাদেশের সম্পদ, এখান থেকে আসবে 8টা। এরপর 4 নম্বরে অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ। আচ্ছা, আসবে না মানে আসছে আর কি 8টা প্রশ্ন। অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, এখান থেকে আসছে 7টি প্রশ্ন। বাংলাদেশের পরিবেশ প্রকৃতি, এখান থেকে 7টি প্রশ্ন। বিশ্বের আবহাওয়া ও জলবায়ু, এখান থেকেও 7টি প্রশ্ন আসছে। বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, 6টি প্রশ্ন আসছে। আমরা দেখি বাংলাদেশের আবহাওয়া জলবায়ু সীমানা, বাংলাদেশের পরিবেশের চ্যালেঞ্জ সমূহ এবং আবহাওয়া জলবায়ু নিয়ামক সমূহ, এখান থেকে মোটামুটি 4টা করে প্রশ্ন আসছে। আর বাংলাদেশের আবহাওয়া জলবায়ু, এখান থেকে আসছে 5টা প্রশ্ন। ওকে, তো আমরা তাহলে হচ্ছে এই পুরো পুরো এটাকে কি বলবো, টেবিল থেকে আমরা বুঝলাম সব থেকে বেশি প্রশ্ন আসছে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ধরন ও প্রকৃতি, এখান থেকে বেশি প্রশ্ন আসছে। কাজে আমরা যখন ভূগোল এই চ্যাপ্টার বা এই সাবজেক্টটা পড়া শুরু করব প্রি প্রস্তুতির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই অংশটা শুরুতে শুরু করব। তারপর দুর্যোগ ব্যবস্থাপনা দেখবো, বাংলাদেশের সম্পদ এটা দেখবো, বাংলাদেশের ভৌত পরিবেশ, বাংলাদেশের পরিবেশ প্রকৃতি। এভাবে সিকোয়েন্সলি আমরা এই টপিক ভিত্তিক পড়াগুলো শেষ করব। ওকে, তাহলে এবার আমরা আসা যাক হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন ভাই এই চ্যাপ্টার গুলো আসলে কি আছে? এই চ্যাপ্টার গুলো হচ্ছে আমাদের পিএসসি যে সিলেবাস, সেই সিলেবাসে উল্লেখিত ভূগোল অংশে যেই যে সকল অধ্যায় বা চ্যাপ্টারের নাম লেখা আছে সেই অধ্যায় ভিত্তিক ডিসকাশন আর কি। খুব সহজভাবে বললে, আপনাদের কাছে যে রেফারেন্স বইটা আছে অর্থাৎ বেসিক ভিউ, এই বেসিক ভিউ খুললে ভূগোল অংশে যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার বেস কি কি সেখান থেকে পড়তে হবে, কোনগুলো বেশি বেশি পড়তে হবে এবং গুরুত্ব দিতে হবে, সেইগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে। এখানে আরেকটা বিষয় আমি বলি, এটা শুরুতেই আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছিল বেসিক ভিউ থেকে এই ভূগোল অংশটুকু থেকে কি কি পড়তে হবে, এগুলো কিন্তু অনেক আগে আমি দাগায় দিছি। এখন অনেকেই প্রশ্ন করেন, এটা আবারও আমি ক্লিয়ার করি এই প্রশ্নের উত্তরটা। সেটা হলো দাগানো অংশের বাইরে কি কোনো কিছু পড়তে হবে? উত্তর হচ্ছে না। এক অণু পরমাণু পর্যন্ত কিচ্ছু পড়তে হবে না, দাগানো অংশটুকু গুলোই ভালোভাবে পড়বে। এরপরও কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি একটু ধরাই দিচ্ছি জাস্ট এখানে। ওকে, তো বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, এখান থেকে বাংলাদেশের অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, কক্ষরকান্তি রেখে, এগুলো পড়তে হবে। এরপর সীমানা, সীমানা থেকে উত্তর পূর্ব বাংলাদেশের যেমন সর্ব উত্তরের জেলা কোনটি, সর্ব উত্তরের উপজেলা কোনটি, সর্ব উত্তরের ইউনিয়ন কোনটি, এই প্রশ্নগুলো কিন্তু আছে। দক্ষিণ ঠিক একইভাবে দক্ষিণ সর্ব দক্ষিণের হচ্ছে জেলা কোনটি, সর্ব দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। সর্ব দক্ষিণের উপজেলা কোনটি, সর্ব দক্ষিণের উপজেলা হচ্ছে সেন্ট মার্টিন। সর্ব দক্ষিণের হচ্ছে ইউনিয়ন কোনটি বা বিন্দু কোনটি, ছেড়াদ্বীপ। এই যে এই টাইপের প্রশ্নগুলো আছে পূর্ব পশ্চিম, এগুলো আমরা দেখবো। এরপর সীমান্তবর্তী এলাকা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আছে, যেমন মায়ানমার ও ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা এবং ভারতের অঙ্গরাজ্য সমূহ।
এই যে এই অংশটুকু থেকে যেমন ভারতের অঙ্গরাজ্য বা সেভেন সিস্টার্স, এটা কিন্তু বিসিএস রিটেনের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্টে আমরা যখন বাংলাদেশ ভারত রিলেশনশিপ এই অংশটুকু পড়ি, তখন কিন্তু এই যে অঙ্গরাজ্য সমূহ জানতে হয়। সো কাজেই আপনারা এই যে সীমান্তবর্তী এলাকা, মায়ানমার ও ভারতের সাথে সীমান্তবর্তী জেলা এবং ভারত অঙ্গরাজ্য সমূহ, এই অংশটুকু যদি এখান থেকে মোটামুটি করে ফেলি, আপনাদের কিন্তু রিটেনের প্রস্তুতিটাও আলটিমেটলি হয়ে যাবে। এরপর হচ্ছে সীমান্ত দৈর্ঘ্য। ভারতের সাথে আমাদের সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার। স্থল এবং উপকূল কত এটা দেখতে হবে, এবং ভারতের সাথে এত কিলোমিটার এবং মায়ানমারের সাথে 271 কিলোমিটার, এটা একটু দেখবেন। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমান্ত আছে আমেরিকার সাথে কানাডার, তারপরে বাংলাদেশের। বাংলাদেশ পৃথিবীতে হচ্ছে সীমান্ত শেয়ারের ক্ষেত্রে হচ্ছে পঞ্চম। ওকে, এরপর সমুদ্র সীমা ও অন্যান্য, যেমন বঙ্গোপসাগরের সীমানা, রাজনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা, মহিষপান, তারিখ সমূহ এবং তারিখ সহ সমুদ্র বিজয়, বেঙ্গল ফ্যান, 90 ডিগ্রি ইস্ট রিজ, বাংলাদেশের আয়তন, ছিটমহল, এগুলো পড়তে হবে। এরপর 3 বিঘা করিডোর, খুব ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে এইগুলো দেখবো। আচ্ছা, সমুদ্র সীমা থেকে ওই যে সমুদ্র জয় নামক একটা অংশ আছে, সমুদ্র বিজয়, সমুদ্র জয় না, সমুদ্র বিজয়, তো এটা একটু ভালোভাবে পড়বেন। ধরেন মায়ানমারের সাথে বা ভারতের সাথে কোনো একটা কূটনৈতিক সাক্ষাৎ করতে গেছে, সেখানে গিয়ে যদি সমুদ্র বিজয়, যেহেতু সমুদ্র বিজয় বা সমুদ্র জয় যেটাই বলি না কেন, সেটা যদি তাদের সাথে ঘটছে, তো তাদের সাথে যদি এই ইস্যু নিয়ে আমরা আলোচনা করি, তখন কিন্তু এটা কূটনৈতিক একটা বিরোধ দেখা দেবে। তো এই যে এই টেকনিক্যাল বিষয়গুলো, এগুলো জানার এবং বোঝার জন্য রিটার্নের ক্ষেত্রেও এগুলো কাজে লাগবে আর কি। প্রিলিতে যদি আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝে বুঝে পড়ি আর কি। ওকে, হ্যাঁ, এরপর হচ্ছে সৌরজগৎ ও অন্যান্য ভৌগোলিক তথ্য থেকে কোন কোন টপিক গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রথমে গ্রহ নক্ষত্র, সূর্যের কাছের গ্রহ বুধ, দূরের গ্রহ নেপচুন, বড় গ্রহ কোনটা ছোট গ্রহ কোনটা, এগুলো। গতি ও দিন রাত্রি, উত্তর গোলার্ধ, তারপর জোয়ার ভাটা, বৈশ্বিক সীমারেখা। আচ্ছা, এই উত্তর গোলার্ধের ক্ষেত্রে দীর্ঘতম দিন 21 জুন এবং ক্ষুদ্রতম দিন হচ্ছে 22 ডিসেম্বর। এগুলো হচ্ছে খুব সুন্দর মতো আমাদের পড়তে হবে। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশ্বিক সীমা রেখা। এই যে এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে, ম্যাজিনো লাইন, ডুরাল লাইন, ডুরাল লাইন, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল হচ্ছে কোন দেশের মধ্যে দুইটি সীমান্ত রেখাকে বুঝায়। আহ, অনেক প্রশ্ন আছে, এটা কি বাংলাদেশ পাকিস্তান নাকি ভারত পাকিস্তান, আবার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা কি ভারত চীন নাকি ভারত পাকিস্তান, এই যে এই টাইপ, এই ক্যাটাগরির প্রশ্নগুলো আছে। ম্যাকমোহন লাইন, ম্যানার হেইম লাইন, র্যাডক্লিফ লাইন, এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রণালী। একটা কথা বলি, দেখেন বর্তমানে কিন্তু এই প্রণালী কতটা গুরুত্বপূর্ণ, শুধু নট অনলি প্রিলির জন্য বাট অলসো রিটেনের জন্য। যেমন হরমুজ প্রণালী, আপনারা জানেন এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বর্তমান পৃথিবীর অর্থনীতি মোটামুটি ওঠানামা করতেছে। কেন? এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ধরে রাখাকে কেন্দ্র করে বর্তমান বিশ্বের দুইটি অন্যতম প্রভাবশালী দেশ, আমেরিকা এবং ইরান, যুদ্ধ করছে, আমরা এটা সকলেই জানি। এই যে প্রণালী থেকে যে প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো যদি আপনারা না পারেন, তাহলে কিন্তু খুব দুঃখজনক বিষয় ঘটবে। আমি আপনাদের ম্যাপ দিয়ে দেবো, ইনশাআল্লাহ এই ম্যাপ দেখে দেখে প্রণালী সম্পর্কে যে তথ্যগুলো আসবে সেগুলো হচ্ছে মুখস্থ করে নেবেন। প্রণালী যেমন হচ্ছে এমন একটা সরু জলপথ যা দুইটি জল রাশিকে সংযুক্ত করে এবং দুইটি ভূখণ্ডকে পৃথক করে, এটাকে বলা হয় প্রণালী, হরমুজ প্রণালী। তো প্রশ্নগুলো এইভাবে আসে, যেমন ধরেন হরমুজ প্রণালী কোন দুইটি দেশকে পৃথক করেছে বা কোন দুইটি সাগরকে পৃথক করেছে। হরমুজ প্রণালী সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে পৃথক করেছে। আবার পারস্য উপসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করেছে বা ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী। এই টাইপের প্রশ্নগুলো আছে। এখান থেকে বাবেল মানদেব, ফরমোজা, দার্দানেলিস, বসফোরাস, পক, মালাক্কা, কার্চ, তাইওয়ান, জিব্রাল্টার, সুন্দা, ইংলিশ চ্যানেল, ডোভার, বেরিং। তো তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো হরমুজ। হরমুজের পরে হলো বাবেল মানদেব, তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে বসফরাস, তারপরে হচ্ছে পক, মালাক্কা, তারপরে হচ্ছে জিব্রাল্টার প্রণালী, তারপর হচ্ছে ইংলিশ চ্যানেল, তারপর হচ্ছে ডোভার এবং হচ্ছে বেরিং প্রণালী। এই যে যেগুলো গোল্লা দিয়ে দিলাম, এই প্রণালীগুলো আপনারা বেশি মনোযোগ দিয়ে দেখে যাবেন। বাকি প্রণালীগুলো সম্পর্কে আসলে না দেখে গেলেও চলবে, বাট যেগুলো গোল্লা দিলাম এগুলো অবশ্যই অবশ্যই আপনাকে পড়ে যাইতেই হবে, এখান থেকেই রেগুলার প্রশ্ন আসে আর কি।
আচ্ছা, তো প্রণালী নিয়ে আরো ডিটেইল আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের নোট দেওয়া থাকবে এই জিওগ্রাফি, সেই নোটটা এত চমৎকার করে সাজানো হয়েছে যে এই নোটটা পড়লে আর কিচ্ছু পড়তে হবে না। মূল রেফারেন্স বইও পড়ার প্রয়োজন নাই। ওকে, এটা দেখে নিবেন, আমি দিয়ে দিব একটু পরে নোট নিয়ে আলোচনা করব। তো এবার আসা যাক হচ্ছে প্রযুক্তি ও পরিমাপক যন্ত্র, জিআইএস, জিপিএস, পুনরূপ বৃহৎ স্কেলের মানচিত্র, এটা দেখবো। পরিমাপক সিস্টেম যন্ত্র কি, ক্রোনোমিটার যন্ত্র কি, এগুলো দেখবো। আলোকীয় দূরত্ব, প্রতিপাদ স্থান। আচ্ছা, প্রতিপাদ স্থানে একটা কথা বলি। প্রতিপাদ স্থান এই বিষয়টা হচ্ছে কি, যেমন ধরেন পৃথিবী, এই পৃথিবীর ধরেন উপরে এই জায়গায়, এখানে হচ্ছে বাংলাদেশ, বিতে বাংলাদেশ। তো এই ভূখণ্ড এখানে যদি ছিদ্র করে, আমরা যদি ছিদ্র করে যাইতে থাকি, তাহলে এক্স্যাক্টলি অপোজিটে যে দেশটা পাবো, ধরেন এই দেশটা হচ্ছে আমেরিকা, তাহলে আমেরিকাকে বলা হবে এই বাংলাদেশের প্রতিপাদ্য স্থান। তাহলে প্রতিপাদ্য স্থান কাকে বলে? একটা দেশের কে ছিদ্র করলে, ওই ছিদ্র বরাবর চলে গেলে অপর অংশে যে দেশটা পাবো, সেই বিন্দুটাকে বলে, সেই দেশের যে বিন্দু পাবো সেই বিন্দুটাকে বলে, সেই দেশে অবস্থিত যে যে বিন্দু পাবো সেই বিন্দুটাকে বলবো হচ্ছে প্রতিপাদ্য স্থান। তো এই যেমন 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 ঢাকার প্রতিবাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। চিন্তা করেন, তার মানে বাংলাদেশকে যদি ছিদ্র করা হয়, বা বাংলাদেশের ঢাকায় যদি একদম ছিদ্র করা হয়, তাহলে সেটা ওই গিয়ে ঠেকবে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। তো এটা প্রতিবাদ স্থান, এখান থেকে প্রশ্ন আছে। আমরা দেখে নিব এবার অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশের সম্পদ। এখান থেকে শিলা, শিলা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। একটা কথা বলি যে রেফারেন্স বইয়ে এই শিলা নামক যে চ্যাপ্টার আছে, অর্থাৎ বেসিক বেস শিলা নামক, আমি দাগাই দিচ্ছি, ওখানে খুব সুন্দর করে শখ করে লেখা আছে। হ্যাঁ, ওকে। এরপর আগ্নেয়গিরির প্রকারভেদ গুলো, সক্রিয়, সুপ্ত, মৃত আগ্নেয়গিরি কি, এগুলো দেখতে হবে। নদী ও ভূমিরূপ, নদীর সঞ্চয়জাত ভূমিকা, বাংলাদেশের বদ্বীপের প্রকারভেদ, নদীর ক্ষয়জাত ভূমিরূপ, জলপ্রপাত, পর্বত, এগুলো দেখবো। এরপর বায়ুমণ্ডল ও ঝর্ণা থেকে বেসিক্যালি আমাদের মেইনলি দেখতে হবে বায়ুমণ্ডলের স্তর, স্তর থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, ভূগোলে এই যে বায়ুমণ্ডলের স্তর ভিত্তিক যে প্রশ্নগুলো, এইটা পড়লে আপনার হচ্ছে বিজ্ঞানের যে বায়ুমণ্ডলের স্তর, ওই অংশটাও কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে বিজ্ঞানেরও প্রশ্ন আসতে পারে, ভূগোলেরও প্রশ্ন আসতে পারে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েল। তো এখানে এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার ইত্যাদি যে ওজোন স্তরগুলো আছে সেগুলো দেখবে। বিশেষ করে কোন স্তরে আবহাওয়া কেমন, কোন স্তরে প্লেন যায়, কোন স্তরে ওজোন স্তর থাকে, কোন স্তরে উল্কা দেখা যায়, কোন স্তরে দিয়ে রকেট যায়, এগুলো আমাদের দেখতে হবে। ঝর্ণার মধ্যে হিমছড়ি, ঠান্ডা পানির ঝর্ণা হিমছড়িকে বলা হয়, গরম পানির ঝর্ণা সীতাকুণ্ডকে বলা হয়। এই যে এই ইনফরমেশন গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন, বিষয়টা হলো আমরা যদি জিকে, সেটা বাংলাদেশ পার্ট হোক, ইন্টারন্যাশনাল পার্ট হোক, বা ভূগোল হোক, নৈতিকতা, সুশাসন, এগুলো কিন্তু লিটারেলি আপনাদেরকে জাস্ট রেফারেন্স বইয়ে দাগায় দেওয়া হচ্ছে, নোট দেওয়া হচ্ছে, পিডিএফ দেওয়া হচ্ছে। এর চেয়ে আরো মানে আমার মনে হয় কিছু প্রয়োজন নেই। আপনাদের জাস্ট গাইডলাইন দেওয়া হচ্ছে, পড়ার কাজটা আপনাকে করতে হবে আর কি। কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে, সব ডিটেইলে আমরা এখানে আলোচনা করছি। ওকে, এরপর আমরা যদি দেখি বাংলাদেশের পরিবেশ সম্পদ ও প্রধান চ্যালেঞ্জ, এখান থেকে ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব, যেমন টার্সিয়ালি, পাইলস্টোন সমভূমি। এরপর হচ্ছে উচ্চতম পর্বত শৃঙ্গ কোনগুলো, এটা নিয়ে আলোচনা করব, যেমন হচ্ছে তাজিং ডং। তারপরে আহ উম, আচ্ছা, কেওক্রাডং অবস্থান উচ্চতা। এরপর বনভূমি, পাহাড়, প্রধান নদী এবং মিলনস্থল, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন পদ্মা, মেঘনা, যমুনা নদী মিলনস্থল কোথায়, ব্রহ্মপুত্র নদের মিলনস্থল কোথায়, কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়, মিলনস্থল কোথায়, এগুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন আছে। তারপর হাওর, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, যেটা সুনামগঞ্জে অবস্থিত, রামসার সাইট। এরপর হাইল হাওর। এই টপিক গুলো কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপর হচ্ছে বাংলাদেশ ও বৈশ্বিক পরিবর্তন, এখান থেকে আবহাওয়া ও জলবায়ু নিয়ামক সমূহ এবং বায়ুমণ্ডলের উপাদানগুলো আপনারা একটু খুব ভালোভাবে পড়বেন। তারপর বিশেষ বিশেষ কিছু অঞ্চল আছে এখানে, যেমন সাভানা, তুন্দ্রা, প্রেইরি, তুইগা, সাইবেরিয়া, তৃণভূমি, বায়াম, এইগুলো একটু ক্লিয়ারলি পড়বেন। এরপর হচ্ছে বায়ু প্রবাহ, যেমন গর্জনশীল 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের পশ্চিমা বায়ু। এরপর অশ্ব অক্ষাংশ 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশ, এগুলো আমরা দেখব। রেখা, আইসোথার্ম, আইসোথার্ম বলা হয় যেখানে হচ্ছে সমষ্ণ রেখা
আইসোসাইড বলে সমবৃষ্টিপাত রেখা। এই যে এইগুলো আমরা পড়বো। গ্রিন হাউস গ্যাস সমূহ খুব ইম্পর্টেন্ট। দেখেন একটা বিষয় একটু বলি, এই গ্রিন হাউস গ্যাস থেকে কিন্তু শুধু যে আমাদের ভূগোলেও প্রশ্ন আসতে পারে, নট দ্যাট, আমাদের কিন্তু বিজ্ঞান থেকেও এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো গ্রিন হাউস গ্যাস গুলো কোন, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, সিএফসি, এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। আমরা একটু দেখবো যে কোনগুলো গ্রিন হাউস গ্যাস। উষ্ণতা বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থান কোনগুলো এবং তার নামগুলো কি, এটা দেখবেন। এবার আসা যাক হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার এন্ড ম্যানেজমেন্ট বা প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা। এখান থেকে আপদ, বন্যা, তিস্তাবাদ প্রকল্প, কালবৈশাখী ঝড়, বজ্রপাত, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এগুলো সম্পর্কে দেখতে হবে। বিশেষ করে ঘূর্ণিঝড়ে এসে আমাদের এই বাংলাদেশে কিছু কিছু সময় অর্থাৎ কিছু কিছু বছরে ব্যাপক ঘূর্ণিঝড় হয় এবং মারাত্মক মারাত্মকতায় বেশ মানে মানুষ খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এই জিনিসগুলো আমাদের একটু ক্লিয়ারলি দেখতে হবে। এরপর হচ্ছে ঝড়ের নামকরণ, যেমন ডাব্লিউএমও, স্ক্যাপ প্যানেলন, ট্রপিক্যাল সাইক্লোনেস, এগুলো একটু দেখতে হবে। এরপর হচ্ছে সতর্ক সংকেত, যে নদী বন্দরে 4টি এবং সমুদ্র বন্দরে 11টি সতর্ক সংকেত, এগুলো একটু আমরা দেখব। এরপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, এখান থেকে দেখতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পরিকল্পনা। আচ্ছা, এরপর হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পরিকল্পনা, যেমন আবহাওয়া অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, এগুলো দেখতে হবে। স্পার্স বডি পরিকল্পনার হটস্পট কয়টি, ইউডিএমপি, বিসিসিএসপি, বিসিসিটিএফ, ন্যাপ, এনবিএসএপি, এগুলো দেখবো। এরপর হচ্ছে এসডিজি 13, 14, 15 লক্ষ্য জলবায়ুর সাথে সম্পর্কিত, এগুলো আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলি, এগুলো দেখবো। তারপর সেন্ডাই ফ্রেমওয়ার্ক, এটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়, এটা হচ্ছে গান্ধীনগর। সরি, প্রাকৃতিক না, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়, গুজরাটের অর্থাৎ ভারতের গুজরাটের গান্ধীনগর নামক একটা জায়গায়, এটা দেখবো। আচ্ছা, এরপর সব শেষে আমরা তাহলে হচ্ছে আমরা এই যে চ্যাপ্টার গুলো থেকে আসলে কি কি পড়তে হবে এগুলো আমরা মোটামুটি জেনে নিলাম। আপনাদের রেফারেন্স বই আছে, রেফারেন্স বই সুন্দর করে দাগায় দেওয়া আছে, সেখান থেকে এখানে যেই বিষয় যেই চ্যাপ্টার যখন আসবে কি কি পড়তে হবে এখান থেকে হেল্প নিয়ে এই পিডিএফ, আমাদের লেকচার পিডিএফ এখন যেটা, যে পিডিএফ থেকে লেকচার দিচ্ছে, এই লেকচার পিডিএফ থেকে হেল্প নিয়ে আপনারা পড়বেন। আর কেউ যদি চান যে যে না ভাইয়া আসলে আমার পক্ষে আসলে এই রেফারেন্স বই পড়া সম্ভব না, যদিও রেফারেন্স বই আপনাকে দাগায় দিচ্ছে, তো কোনো সমস্যা নেই। আপনি খুব সুন্দর মতো আপনাদের একটা জিওগ্রাফির উপর চ্যাপ্টার ভিত্তিক আমি নোট দিয়ে দেবো, সেই নোট পড়লেই চলবে। আচ্ছা, নোট নিয়ে একটু পরে আলোচনা করি, তার আগে এখানে একটা বিষয় বলি। তাহলে এই যে আমরা কি কি পড়তে হবে না পড়তে হবে আমরা আলোচনা করলাম, তো এখানে দেখেন সব শেষে তাহলে পড়ার সিকোয়েন্সটা কি হবে, পড়ার সিকোয়েন্স কি হবে সেটাও এখানে আপনাদের খুব সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। কি, প্রথমে দুর্যোগের অধ্যায়টা পুরোটা পড়তে হবে, তারপরে পড়বেন আবহাওয়া জলবায়ু নিয়ামক, তারপরে পড়বেন বায়ুমণ্ডল উপাদান, তারপরে বাংলাদেশের ভূক্ষেত্রে, তারপরে বাংলাদেশের সীমানা ও সীমান্ত, তারপরে সৌরজগতের ছোট বড় গ্রহ, তারপর সাজেশনের বাকি গুলো বিগত সালের প্রশ্ন পড়লেই মোটামুটি ভাবে চলবে। এইবার আসা যাক এই পিডিএফ এ বা এই লেকচারে বা এই ইনস্ট্যান্ট লেকচারে আমরা তো আলোচনা করলাম আসলে কোন কোন টপিক গুলো পড়বেন না পড়বেন দেখবেন ইত্যাদি ইত্যাদি। আমরা এই যে জিওগ্রাফির আপনাদের আরেকটা পিডিএফ প্রোভাইড করা হবে গুগল ড্রাইভে, দেখেন একটু বলি। আচ্ছা, এটা ওকে, এটা একটু বড় হয়েছে। ভূগোল, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, অধ্যায় 1, দেখেন ভূগোলের যে সম্ভবত 5টা চ্যাপ্টার আছে। আচ্ছা, আমি একটু চেক আউট করে দেখি। অধ্যায় 2, আচ্ছা ওকে, 5টা চ্যাপ্টার আছে। দেখেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আপনি কি কি পড়বেন, এই যে সব কিন্তু আমার এই পিডিএফ এ খুব সুন্দর করে দেয়া আছে। কেউ যদি রেফারেন্স বই না পড়তে চান, জাস্ট এই পিডিএফ পড়লেই চলবে। এই পিডিএফ পড়লেই দেখেন এখানে সবকিছু আসলে লেখা আছে, মহাকাশ অবলোকন কেন্দ্র, অবস্থান, সীমানা তথ্য ইত্যাদি ইত্যাদি। আমরা একটু দেখি যে একদম এই যে সৌরজগতের গ্রহসমূহ খুব সুন্দর করে আপনার বইয়ে যেটা লেখা আছে সেখান থেকে সর্ট আউট করে একদম এই যে
যেমন অধ্যায় 2 অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, ভূগোল, প্রাকৃতিক ও সম্পদ। একদম এখানে খুব সুন্দর করে লেখা আছে। আপনারা এই পিডিএফ, এই নোট ভিত্তিক এই পিডিএফটা পড়লেই চলবে। একটু দেখি, বাংলাদেশের প্রধান নদ নদী ও মিলনের নাম পরিবর্তন। দেখেন, পদ্মা গঙ্গা উৎপত্তিস্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। বিশেষ তথ্য মিলনস্থল, বাংলাদেশে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ এবং গোয়ালন্দ যমুনার সাথে মিলিত হয়। পদ্মা পদ্মা নাম ধারণ করে। আচ্ছা, এই যে যে তথ্যগুলো, এগুলো খুব সুন্দর করে এখানে লেখা আছে, আমরা একটু দেখি। আচ্ছা, বাংলাদেশের বিল, হাওর, চর ও দ্বীপ। আমরা এভাবে দেখি, এই যে অধ্যায় 4 আবহাওয়া, জলবায়ু, বিশ্ব উষ্ণায়ন। তারপরে আমরা এই তো ওকে, তাহলে মোটামুটি এই হলো আমাদের চ্যাপ্টার ভিত্তিক যে ডিসকাশন। এই ডিসকাশন গুলো আমরা মোটামুটি আহ, যদি কারো রেফারেন্স বই পড়তে ইচ্ছা না করে বা সময় না থাকে, আমরা তাহলে আমাদের যে লেকচার পিডিএফ শুরুতে আমি যেটা থেকে লেকচার দিন কি কি পড়তে, বইটা দেখার পর মোটামুটি এই নোট ভিত্তিক যে পিডিএফ, এটা দেখলে আপনাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা ভাই, তাহলে ভূগোলে কত পাওয়া যাবে যদি এইভাবে পড়ে? আচ্ছা, একটা কথা বলি, যদি আপনাদের যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হলো, যেভাবে রেফারেন্স বই খুব সুন্দর করে দাগায় দেওয়া হয়েছে, যেভাবে আবার নোট দেওয়া হবে, এগুলো পড়লে আপনি মোটামুটি 10-এ 8 পাবেন ইনশাআল্লাহ। সর্বনিম্ন হলেও 7 পাবেন। 7 পেলেই মোটামুটি প্লাস মার্ক ভূগোলে 10-এর মধ্যে। আচ্ছা, এখন আরেকজন প্রশ্ন করছেন যে আচ্ছা ভাই, যে শুধু কি পিডিএফ পড়লেই চলবে? আমি বললাম যে যারা চান যে আহ, যাদের পড়ার আসলে সময়টা কম, খুবই অল্প, অল্প সময়ে গোছালো প্রস্তুতি নিতে চান, তারা মোটামুটি আমার 2টা পিডিএফ, প্রথম পিডিএফ এসে আসলে কি কি পড়তে হবে সেগুলো দেয়া আছে। আহ, এইটা আসলে পড়াতে, এটা তো দেখবেনই। কিন্তু আমাদের যে সেকেন্ড পিডিএফ, অর্থাৎ যে জিওগ্রাফি নোট সম্বলিত পিডিএফটা আপনাদের প্রোভাইড করব, এইটা পড়লে আপনার হচ্ছে মোটামুটি সব কাভার হয়ে যাবে। এর পরও আমি পরামর্শ দিব যে আপনারা একটু কষ্ট করে হলে রেফারেন্স বইটা পড়বেন। যদি কেউ না পড়তে চান, কোনো সমস্যা নেই, এই পিডিএফ পড়লেই মোটামুটি আপনাদের সব কম পড়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আজকে তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আজকে আমরা এখানেই শেষ করি, কেমন? ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।